আয়ুর অধিক যায় মানুষেরই আয়ু, কেবল মানুষই পারে বিষমুক্ত করে দিতে বায়ু। মানুষের প্রতি এই অগাধ বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসা নিয়ে অকালে চলে গেলেন তিনি। না, জন্মদিনে মৃত্যুর কথা নয়, আজ তার জন্মদিন, কবির জন্মদিন, কবি শক্তি চট্টোপাধ্যায়। নিজেই লিখেছেন, জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিল, আমরা আজ ফুলেরও অধিক কিছু দেব, দেব শ্রদ্ধা, দেব ভালোবাসা। তাই আজ সকাল সকাল কবিদের উদ্দেশ্যে নিবেদিত, হ্যাঁ কবিদের উদ্দেশ্যে। আরেক কবির আজ জন্মদিন, কবি অমিতাভ দাশগুপ্ত। 1933-এর 25শে নভেম্বর জন্মেছিলেন শক্তি চট্টোপাধ্যায়, আর তার ঠিক 2 বছর পরে 1935-এ জন্ম নিয়েছিলেন অমিতাভ দাশগুপ্ত। শক্তি চট্টোপাধ্যায়ের ভাষাতেই বলি, সকাল থেকে আমার ইচ্ছে এক ধরনের সাহস দিচ্ছে, সেই সাহস নিয়ে এগিয়ে যাব মূল অনুষ্ঠানের দিকে। সঙ্গে রয়েছেন আমার বন্ধু, আমাদের আজকের অতিথি, দূরদর্শনের সঙ্গে দীর্ঘকাল যার যোগাযোগ, সেই রত্না মিত্র। রত্নাকে আজকে সকালবেলা পেয়ে যার পরনাই আনন্দিত যাকে বলতে পারি আর কি, এই আনন্দ উভয় তো সত্যি তাই খুব ভালো লাগছে। তবে আমাদের সঙ্গে, আমাদের স্টুডিওতে না থেকেও আরেকজন কিন্তু সঙ্গে আছেন, থাকবেন সারাক্ষণ। তার কথা না, নাম বলবো না, উজ্জ্ব রাখছি। তবে বলে রাখি যে আজ যে 2 কবির জন্মদিন, তাদের তিনি উত্তরসূরি এক কবি, এবং তারও জন্ম নভেম্বরে, 10ই নভেম্বর। যারা বুঝতে পারছেন তারা পেরেছেন, যারা বুঝতে পারেননি তারা অপেক্ষা করুন। তার আগে রত্নার কাছে যাই। বলো শক্তিদার কথা বলো একটু। মানে ওই যে একটা ভালোবাসা ছাড়া কোনো যোগ্যতাই নাই এই দিনের, এতটা বিনয় শক্তিদার ওই গমগমে গলায় কিরকম মানায়। না না, সেটাই বলছি যে আমরা না বিনয়ে দুঃখে প্রত্যেক ব্যাপারে আমাদের যে স্বরের একটা পরিবর্তন, সেটা ওর কবিতা পড়া কখনো পাইনি। একদম হ্যাঁ, মানে যখন ভীষণ দুঃখের কথা বলছেন সেটাও এত সদর্পে বলছেন, তো ওর ওই যে ধরনটা, ওই ধরনটাই যেন শক্তি চট্টোপাধ্যায়। সেটাই, মানে ওই দিন কথাটা যখন বলছেন তখনও কিন্তু দীনতা নেই কোথাও, এটাই শক্তি চট্টোপাধ্যায়। আমার আজও মনে পড়ে ওর আধেকলীন শব্দটা বলা। আধেকলীন শব্দের মধ্যে যে একটা বুঝে আসা, নেমে আসা, নম্র হয়ে আসার ব্যাপার থাকে, উনি আধেকলীন এইভাবে বলতেন। আর আমার খুব তখন শুনতে শুনতে মনে হতো যে আচ্ছা এইভাবে বলছেন কেন, কিন্তু তখনই আবার মনে হতো যে ওটাই উনি, ওটাই উনি। আমরা তো একেবারে মানে মুগ্ধ হয়ে সবাই ওর পড়া শুনতাম। তবে এটাও ঠিক যে আমার খুব মনে হয় যে আমরা কিন্তু মঞ্চে খুব গুটি কতক কবিতা ওর মুখে শুনেছি, তাই না? যখন বইয়ের পাতায় পাতায় অসম্ভব সব কবিতা একেবারে মানে কি বলবো, মানে আবিষ্ট হয়ে থাকি, তখন মনে হয় আহা এই কবিতাগুলো যেই মাত্র কবিতা উনি পড়তেন। কিন্তু তোমাকে আমি শোনাবো এই মুহূর্তে আমাদের সংগ্রহ থেকে, আমরা আপনাদের শোনাবো, সবাইকে শোনাবো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা তার স্বকণ্ঠে। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এত কালো মেখেছি দুহাতে এতকাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় আয় আয়, এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাঠ ডাকে আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, যাব
কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, বাড়ি আছো? আধেক লীন হৃদয় দুরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? একা লাগে, ভারী একা লাগে, তোমাদের ছেড়ে এসে অমল বৈরাগে একা লাগে, ভারী একা লাগে। এখানে লাফায় ঘাসে পোকা, আঙিনায় মানুষের খোকা, এখানে দুরন্ত ঘাসে পোকা। এখানে উদ্বেগ নেই মেঘে, দেখার মতন নেই জেগে, কেউ একা দুঃখ ও আবেগে, একা লাগে, বড় একা লাগে। কি বলবো, অসাধারণ। তবে এই দিনের একটা আমার অসাধারণ অভিজ্ঞতা আছে, সেটা আমি পরে বলবো। তার আগে তোমার একটু কবিতা শুনবো। কেন, সেই অভিজ্ঞতার কথা বলবো আগে? আচ্ছা, তো মানে মানে যেদিন এই রেকর্ডিংটা হচ্ছে, এই আমাদের এই বাড়িতে দূরদর্শন ভবনে শক্তিদার রেকর্ডিং জানি এবং শুনে খবর পেলাম শক্তিদা এসে গেছেন। তো আমি করিডোর দিয়ে যখন হেঁটে আসছি মেকআপ রুমের দিকে, তখন শুনতে পাচ্ছি উনি গাইছেন, খুব ওই যে দরাজ গলায় গাইতেন, বধূ তোমায় করবো রাজা তরু তলে। তো আমি এসে দরজার কাছে দাঁড়ালাম, মোটেই খেয়াল করলেন না। আর ওই লাইনটা, অভিষেক করবো তোমায় আখি জলে, এই লাইনটা বারবার ফিরে ফিরে গাইছেন। হ্যাঁ, আমি কাছে গিয়ে দাঁড়ালাম, হঠাৎ যেন মানে সম্বিত ফিরে পেলেন, মানে হঠাৎ বাস্তবে এলেন যেন। এ কি, আমি তো বধূকে ডাকছিলাম, বৌমা কোথা থেকে এলো? উনি আমাকে বৌমা বলেই ডাকতেন, এবং সেই ডাকের মধ্যে একটা অদ্ভুত স্নেহ, একদম স্নেহ বৎসর একজন মানুষ। হ্যাঁ, আর মানে ওই পুরো ওই ফ্রান্স থেকে হঠাৎ চলেন, ওই অবস্থাতেই কিন্তু বসে কবিতা পড়েছেন, মানে যেরকম শক্তিদা থাকতেন আর কি। আমার ব্যক্তিগতভাবে শক্তি চট্টোপাধ্যায়কে সামনে থেকে কাছে থেকে পাওয়ার অভিজ্ঞতা খুবই, মানে একটি জীবনের একটি ঘটনা। তাছাড়া বরাবরই আমি ওর কবিতা পাঠ শুনেছি। আর তুমি তো বুঝতেই পারছো, আমাদের বেড়ে ওঠার সময় ওর কবিতা মানে একটা সে তুমুল ব্যাপার। তো একবার শান্তিনিকেতনে সেই শ্যামলীর প্রাঙ্গণে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে কবিতা পড়ার পর আমার কবিতা শেষ হয়েছে, উনি একদিকে বসেছিলেন, উনি ওইখানে বসে খুব উদাত্ত স্বরে গান গেয়ে উঠেছিলেন। হ্যাঁ, এবং যখন আমি এলাম ওইদিকে, তখন উনি হেঁটে চলে যাওয়ার সময় আমার কাছে দাঁড়িয়ে বললেন, আজ সুযোগ থাকলে সারা রাত তোমায় গান শোনাতাম। বাহ 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 বাহ। তো এটাই আমার সারা জীবনের একটি সঞ্চয়, প্রাপ্তি বলো। কিন্তু ওই একটি, আর কোনোদিন ওনাকে ঠিক আমার এই কাছে থেকে দেখার বা কখনো কথা বলার কোনো সুযোগ হয়নি। না, মানে আমার তো একেবারে ব্যক্তিগত যোগাযোগ, আমার শ্বশুর বাড়ির সেইটাতেই আমাকে বৌমা বলতেন, এবং সেটাই বলছি যে হঠাৎ মানে, আর বলাটা একটা মানে অদ্ভুত ভঙ্গিমায়, বধূকে খুঁজছিলাম, হঠাৎ বৌমা এসে গেল কোথা থেকে, এরকম আর কি। না, তোমার কবিতা শুনবো একটু, তারপরে যার কথা একটু আগে বলছিলাম তার কাছে যাব। আজকে একটা মানে খুব নিয়মিত শোনা যায় এমন নয়, কিন্তু আমার খুব ভালো লাগা একটি কবিতা। ফুলঝুরি তোমার নাম। ছেলেবেলার ফুলঝুরি, তোমার নাম আমার এখনো মনে আছে। বলো তো আমার মন ভালো কিনা? মোরগ ঝুঁটি ডাক বাক্সে সাদা পাতা ফেলবা মাত্র কি দুঃখর সব চিঠি, নিচে লেখা প্রণাম জানবেন, ভালোবাসা নেবেন। আরে বাপু, আমি তো ওইটুকুর জন্যই ব্যাকুল। সেই জবে থেকে চটা ওঠা মার্বেল গুলি জমাই, জবে থেকে চুরি লম্ফর যোগাযোগে বানাই শিকলি, অষ্টপ্রহর বুকে ছিপি এটে গুঁড়ে মাটিতে পা পড়ে না, তবে থেকেই ভালোবাসা তোমার জন্য ওত পেতে আছি। জন্মভূমি কথাটার মধ্যে আশ্চর্য মাদুর বিছানো আছে, তাতেও শুয়ে দেখতে পারো। জ্বালা যন্ত্রণার কথা মুখ ফুটে না বললেও টের পাই। মানুষ যেমন ফুল, মানুষ তেমনি কাঁটা। ঘরের ভেতরকার আসবাবে হোঁচট খেলেও তো তাকে রাখো। সুতরাং ভালো মনকে বুঝ দিতে সময় লাগার কথা নয়। ফুলঝুরি
তোমার নাম আমার এখনো মনে আছে। বাহ, আমি একটা ছোট্ট কবিতা পড়ছি, তারপর আমরা যাব সেই কবির কাছে। ফুলের মতো সহজ করে ফোটার স্পর্ধা ছিল তোমার ফুটে ওঠার, গর্ব ছিল তোমার ফুটে ওঠার, কি দিন হলো কোথাও গেছো, উচ্চ দেখে পাই না তোমার সাড়া, ঘুরেছি আমি তোমার চেনা পাড়া, কি দিন হলো কোথাও গেছো, দেখতে পাবো তোমার ফুটে ওঠা, ফুলের মতো তোমার ফুটে ওঠা, কি দিন হলো কোথাও গেছো। যে কবির কথা বলছিলাম আমাদের সঙ্গে সর্বক্ষণ থাকবেন আজকে, এবার তার কথা শুনবো। পূর্বসূরিকে তিনি স্মরণ করেছেন কবির অন্তরে কবি, কবির কথা কবির কাছ থেকে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা প্রথম পড়েছিলাম আমার কিশোর বয়সে, তখন আমার 16-17 বছর বয়স। সেই সময় কবিতাগুলো পড়লেই দেখতাম এগুলো মুখস্থ হয়ে যায়। এবার মুখস্থ হয়ে যাচ্ছে মানে যে আমি তখন ভাবতাম যে আমি কবিতাগুলো খুব ভালোই বুঝতে পারছি। পরবর্তীকালে আমি দেখেছি যে তার অনেক সংকেত আমার কাছে পরবর্তীকালে ধরা দিচ্ছে, যখন আমার অভিজ্ঞতা বাড়ছে তার সঙ্গে সঙ্গে সেগুলো ধরা দিচ্ছে। যেমন শক্তির একটি কবিতা আছে যে আমার মধ্যে একটি গাছের মধ্যে আপন অন্য গাছের গভীর কাছে থাকার দৃশ্য দেখতে 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 আমার মনে পড়ল আমি আগাগোড়াই ভীষণ একা। গাছ দুটি কি সবার দেখা, গাছটি কি নয় সবার দেখা। এবার এই যে আমার মধ্যে একটি গাছের মধ্যে আপন অন্য গাছের গভীর কাছে থাকার দৃশ্য, এটা যে আমার মধ্যে একটা গাছ আছে, তার মধ্যেও একটা অন্য গাছ আছে। মানে কত দূর স্বপ্নের ভেতরে স্বপ্ন দেখার মতো, কত দূর অবচেতনের দিকে চলে যাচ্ছে এই, অথচ লাইনগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু একটা প্রকৃত অর্থটা যেন ধরতে পারছি না। আর সত্যিকারে বলতে কি, প্রকৃত অর্থ বলতে কি বুঝবো? আমার জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা মধ্যে দিয়ে কি আমি সেই কবিকে দেখব, নাকি আমি কবির জীবনের মধ্যে দিয়ে যে আসছে সেইটাকে দেখব? কিন্তু আমি শক্তিকে সেই অবস্থায় কখনো দেখিনি যে তিনি, সেটা হয়তো আমার দুর্ভাগ্য, কিন্তু আমি দেখবার যেটা সুযোগ পেয়েছি সেটা হচ্ছে তার শব্দের মধ্যে দিয়ে। যেমন ধরুন শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, তুমি গোটা জীবন যা জ্বলতে পারতে আমিও জ্বলেছি, জ্বলেছি বলেই আছি সম্পূর্ণ সংসারে এক স্তব। মানে একজন কবি তার যে মানে ভেতরে ভেতরে জ্বলে যাওয়া, তার অন্তর্গত যে কাকিত্ব, সেটা তো সবসময় তার সঙ্গে ছিল। সেই জন্যে এই যে কিংবা ধরুন এই লাইনটা, সন্ধে হয়ে এলো তবু সন্ধে হয়ে এলো তবু আমাকে ভৎসনা কেন করো, সন্ধে হলো তবুও ভৎসনা। মানে সন্ধে মানে আজ বুঝতে পারি সন্ধে মানে জীবনের সায়াহ্ন, সেটা বলছেন। এরকম ভাবে যেমন একটা লাইন উনি বললেন, কৃষ্ণ দুই হাত দুটি তুলে দাও আমার দু হাতে। এবার এইরকম আশ্চর্য শব্দের সংস্থান এই শক্তি ছাড়া আর দেখা যায় না। জয় গোস্বামীর কথা শুনছিলাম, একটা কথা আমার মনে হয় রত্না, এই যে আমরা সবসময় উদ্ধৃতি বা কোটেশন ব্যবহার করি না, রবীন্দ্রনাথের পরে বোধহয় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে আমরা মানে এমন এক একটা লাইন, মানে অমোঘ এক একটা বাক্য, এখানে মেঘ গাভীর মতো চলে, তাই তো, অথবা আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে, মানুষ বড় কাঁদছে তুমি তাহার পাশে দাঁড়াও। এই যে এক একটা লাইন মানে আমরা এত বেশি ব্যবহার করি, শুরু করলে যেই আমার তক্ষুনি ওই লাইনটা মনে পড়লো, মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো এসে দাঁড়াও। কি অপূর্ব।
সেটাই বলছি, মাঝে মাঝে আমরা কিন্তু এরকম অনেক মানে উদ্ধৃতি দিই যা মানে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আর, থেকে। শক্তি চট্টোপাধ্যায়ের ওই যে শব্দ ব্যবহার না, একটা তৎসম শব্দের পাশে কিরকম অসম্ভব একটা মেঠো শব্দ, একটা প্রতিদিনের কথা বলার শব্দকে কি অবলীলায় বসিয়ে দেন, অনবদ্য। মানে এইখানেই শক্তি চট্টোপাধ্যায়, মানে এখানেই তাকে চিনে নেওয়া। একটা কবিতা পড়ো, শুনবো একটা কবিতা তোমার কাছে। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল, এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ছুটি? সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি? সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এর হৃদয়পুর? সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র? আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। বাহ, আনন্দ ভৈরবী। আমরা জয় গোস্বামীর থেকে আরেকটু কিছু শুনবো। এবারে যেটা উনি বলছেন সেটা হচ্ছে সেই দামাল শক্তির কথা। চলে যাই জয় গোস্বামীর কাছে আবার। আমার সমগ্র জীবনই প্রয়োজন হবে শক্তির মতো কবিতাকে বুঝবার জন্য, কবিকে বুঝবার জন্য। যেমন একটা লাইন বলছেন, অদ্ভুত দুঃখের গন্ধ তোমার শরীরে, বৃদ্ধ মন ছিল নাকি তোমারও শরীরে। মন কথাটায় উনি একটা বিসর্গ লাগিয়ে দিচ্ছেন, বৃদ্ধ মন ছিল নাকি তোমারও শরীরে। এটা ওর কিন্তু জীবন সায়ান্নের লেখা। তখন উনি এই 57-58 বছর বয়স, তো মাত্র 61 বছর বয়সে মারা যান। উনি নিজের সম্পর্কে বলছেন যে নিজেকেই বৃদ্ধ বলছেন। তরুণ কবি কখন তোমায় বলতো লোকে, কোন বয়সে থমকে গেলে সুশ্রী দেখায়। সেই সময়ই বলছেন নিজের সম্পর্কে। একই সময়ের কবিতা হচ্ছে, অদ্ভুত দুঃখের গন্ধ তোমার শরীরে, বৃদ্ধ মন ছিল নাকি তোমারও শরীরে। এই যে মনের মধ্যে একটা বিসর্গ লাগালেন, এটা মনে হলো নিজেকে ঝাঁকিয়ে দিয়ে জাগিয়ে তুলতে চাইছেন। মানে নিজেকেই বলতে চাইছেন, নিজের সেই যে দামাল সত্তাটা, যেটার কথা আমরা গল্প গাথায় শুনি, যে উনি ছুটে চলে যেতেন বিভিন্ন ধলভূমগড়, হেসাডি বা এইসব জায়গায় চলে যেতেন। তারপর উনি রাতের পর রাত বাড়ি ফিরতেন না। এই যে ওর সম্পর্কে যে কথাগুলো শোনা যায়, সেই যে দামাল সত্তাটাকে যেন তিনি আবার জাগিয়ে তুলতে চাইছেন। যে এই গল্পগুলোকে যদি আমরা নাও জানতাম, তাহলেও কিন্তু সেইটা বোঝা যেত। কি করে বোঝা যেত? ওর শব্দ ব্যবহারের নতুনত্ব দিয়ে। যেমন উনি বলছেন, চুম্বনের মধ্যে পেয়ে তড়িৎ তাড়িত আশুতোষ সংস্পর্শ। এখানে এই যে আশুতোষ শব্দটা, এটা কিন্তু ওইরকম একটা দামাল ভেতরে একটা একটা ওইরকম অবাধ্য লুকি লাগাতে পারে, যে ভেতর ভেতরে সে কিছু মানে না। চুম্বনের মধ্যে পেয়ে তড়িৎ তাড়িত আশুতোষ সংস্পর্শ। কিংবা ধরুন, কখনো জাগিনি আগে ঝাউবনে ঘাসের মতন শিশিরে চপেটাঘাতে। এই চপেটাঘাত শব্দটা দিলেন, ব্যবহার করলেন। এখানে বোঝা যায় যে ওর ভিতরে সেই একই শিল্প, একই ওতপ্রোত গ্রাসের গঠন, এই ধরনের শব্দ ব্যবহারের মধ্যে ওর ভেতরে যে একটা প্রবল একটা শক্তি, একটা এনার্জি সবসময় ছুটছে, সেটা টের পাওয়া যেত। আমরা যদি ওর ওই ব্যক্তিগত জীবনের দাওয়ালপনার গল্প নাও জানতাম, তার সত্ত্বেও ওই কবিতাগুলো পড়তে গিয়ে আমরা ভেতরে ওইরকম একটা
প্রচন্ড উন্মত্ত, তীব্র এবং শব্দের ওপর সমস্ত অধিকার সম্পন্ন একজন কবিকে অনুভব করতে পারতাম। দামাল শক্তি থেকে একটু প্রকৃতি প্রেমিক শক্তিতে আসি। বারবার করে বলছেন যে প্রকৃতির কাছে ফেরো। অনেক কবিতা আছে, আমার একটা প্রিয় কবিতা আমি পড়ছি, বিরহে যদি দাঁড়িয়ে ওঠো। আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়, নকলে আর আসলে তাকে বড়র মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট, সোনার তাল তাংড়ে ধরে পেয়েছ ধুলি মুঠো। ভালোবাসার দিঘিতে কত করেছ অবগাহন, পেয়েছ শোক দুঃখ আর ছলে ভোলানো দাহন। পুড়েছ বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে, যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে। আসলে তুমি ক্ষুদ্র ছোট, ফুলের মতো বাগানে ফোটো। বিরহে যদি দাঁড়িয়ে ওঠো, ভূতের মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট। এই বিরহকেই সত্য আবার যখন অন্য রকম করে দেখছেন, আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি। কেমন করে তরঙ্গ আজ খোলো, থুতনি পরে তিল তো তোমার আছে এখন। ও মন, নতুন দেশে যাবি, চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো। চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম, আজই সময় হলো। লিখিও উহা ফিরত চাহ কিনা। অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝলমল। লিখিও উহা ফিরত চাহ কিনা। বাহ, আমরা আবার কবির সকণ্ঠে পাঠ শুনি একটু। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী, মুখটি হাড়ি, অভিমানের পাহাড়। আমার ছোট্ট হাতের আঁচড়কে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো। বাহিরে নয়, বাহিরে নয়, ভিতর জলে ভাসতে বলো। আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো। রাখো তোমার উদ্যত পা, তুমি একটু থামো, তোমার দুপায় আমি নূপুর পড়াই। তুমি থামো, এক পা তুলে রাখো আমার হাতের উপর, রেখার উপর, তালুর উপর রাখো তোমার উদ্যত পা। ছুটন্ত এক নবীন ঘোড়া হঠাৎ যেমন থমকে দাঁড়ায়, তেমন ভাবে চোখের উপর, চিত্রকরের মাথার উপর, আকাশ জুড়ে থমকে দাঁড়াও, স্থির যেন হিম পাথর তুমি। এক এক রেখায় ফোটাই তোমায়, ফাটাই তোমার দাপট নখে। চোখ দুটোতে কাজল ঢেলে করমচা ফল করব গুঁড়ো। উড়াল দুপথ আমার মায়ার, দণ্ড ছুটবে পাহাড় চূড়োয়। তুমি একটু থামো, দাঁড়াও, যেভাবে কাল দাঁড়িয়ে পড়ে, যেন সকট সামনে বাঁধা নদী কিংবা সমুদ্রের, যেন বিপুল বাঘের মাথা তাদ্রিকে আলোক গিলে জবুজ তবু তেমনি দাঁড়াও, রাখো তোমার প্রতিশ্রুতি। তুমি থামো, রাখো আমার হাতের উপর তোমার প্রতিশ্রুতি। রাখো রেখার উপর, তালুর উপর রাখো তোমার উদ্যত পা। আজ অমিতাভ দাশগুপ্তর জন্মদিন, আমি গোড়াতেই বলেছি। অমিতাভ দাশগুপ্ত এবং সত্যজিৎ চট্টোপাধ্যায় একই সঙ্গে অনুবাদ করেছেন লোরকার কবিতা, তাই আমি রত্নাকে একটু লোরকার অনুবাদ শোনাতে বলছি। শুনেছি। তার আগে একটা ছোট্ট কথা বলি, সেটা অমিতাভ দাশগুপ্তর কাছ থেকেই শোনা, যে ওদের ভীষণ ভালো বন্ধুত্ব ছিল, আর দুজনেই
কি অসম্ভব বোহেমিয়ান সেটা সকলেই জানেন। তো যে সময় উনি জলপাইগুড়ির কলেজে আছেন, তখন শক্তি চট্টোপাধ্যায় কলকাতা ছেড়ে চলে গেছেন জলপাইগুড়ি। উনিও একদিন অনেক রাতে বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে দূর থেকে শুনছেন রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে ওর বাড়ি থেকে। কি করে আসছে, বাড়িতে তো স্ত্রী আছেন শুধু। তাতে গিয়ে দেখলেন দরজা বন্ধ নেই, দরজা ভেজানো, ওর স্ত্রী খাটে বসে আছেন, পায়ের কাছে মেঝেতে বসে শক্তি চট্টোপাধ্যায় উদাত্ত কণ্ঠে তাকে গান শোনাচ্ছেন। এবং ওইখানে ওই বারেই উনি বসে সেই দীর্ঘ কবিতা অনন্ত নক্ষত্র বৃদ্ধি তুমি অন্ধকারে, সেই কবিতা তখন লিখেছিলেন ওইখানে বসে। এটা ওর কাছে শোনা। তো এবার লোরকার কবিতা ওদের যৌথ অনুবাদে। ঝরা কমলা লেবুর গাছের গান। আহ কাঠুরিয়া, আমার ছায়াটা কেটে ফেলো তুমি, নিষ্ফলা নিজেকে দেখার নিয়ত অত্যাচার থেকে বাঁচাও, বাঁচাও আমাকে। চারদিকে আয়না সাজিয়ে কেন আমার জন্ম, আমাকে প্রদক্ষিণ করে ঘুরে যায় দিন, প্রতিটি নক্ষত্রে আমাকে ফুটিয়ে তোলে রাত্রি, নিজেকে দেখতে পাই, কেন পাই? এই আত্মদর্শনের হাত থেকে আমি তো বাঁচতে চেয়েছিলাম। পিঁপড়েরা আমার ডালপালা হয়ে যাক, বাজেরা হোক আমার বিহগ, এই স্বপ্ন দেখতে চেয়েছি আমি সর্বস্ব দিয়ে। এত নিষ্ফলতা কতকাল সইবে আমার? আহ কাঠুরিয়া, আমার ছায়াটা কেটে ফেলো তুমি, নিষ্ফলা নিজেকে দেখার নিয়ত অত্যাচার থেকে বাঁচাও, বাঁচাও আমাকে। বাহ, এটা একটা। আর একটা খুব ছোট্ট একটা, সেটা বলছি। আমার এই বইটাতে একটা খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে যে কোনটা কার অনুবাদ আমরা কিন্তু জানি না। এমন ভাবে দুজনে মিলেমিশে গেছেন যে বুঝতেও পারি না পড়তে পড়তে যে এবং কোথাও তার উল্লেখ যৌথভাবেই রয়েছে কাজটা। প্রতিটি গান হলো জমাট বাঁধা ভালোবাসা, প্রতিটি নক্ষত্র জমাট বাঁধার সময়ের একটি গ্রন্থি, প্রতিটি দীর্ঘশ্বাস জমাট বাঁধা আর্তনাদ। বাহ, এবারে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা শুনবো জয় গোস্বামীর কাছ থেকে। ওইখানে ওর রোদ পড়েছে, ওইখানে ওর ছায়া, একখানে জল, অন্যখানে পা রেখেছেন হাওয়া, কিন্তু সে কই? শূন্য দালান, মুখ বইয়া মাঠ কোঠায় কোন সাহসে দাঁড়িয়ে আছে বিশ্রী রোয়া ওঠা পুষ্যি কুকুর একটি মাত্র? ওর পাহারার মানে যে নেই তাকে ভরিয়ে রাখার কঠিন সন্নিধানে। তাই বলে কি পারে? শর্ত ছিল আমার, এসে ঢুকলে কারাগারে তক্ষুনি তার ছুটি। মুক্ত, আমি মুক্ত বলে দরদালানের খুঁটি, পালিয়ে যেতে চাইলে কোষে কামড়ে দিল পায়। সেই যেখানে রোদ পড়েছে, সেই যেখানে ছায়া, একখানে জল, অন্যখানে পা রেখেছেন হাওয়া, কিন্তু সে কই? যতটুকু পাওয়ার যোগ্যতা পৃথিবীতে কে পেয়েছে ততখানি ভালোবাসা? শক্তি চট্টোপাধ্যায় বলেন, ভালোবাসা পেলে আমি লন্ডভন্ড করে চলে যাব। আর আরেক রকম রূপ নিয়ে ভালোবাসা আসে অমিতাভ দাশগুপ্তর কবিতায়। রত্না, শুনবো তোমার কাছে অমিতাভ দাশগুপ্তর কবিতা। টুটি ছিঁড়ে কিছু রক্ত ঢেলেছি করবীর মূলে, ভুল হয়েছিল। ছুটে চলে গেছি পাহাড় তলির নীল স্কুলে, ভুল হয়েছিল। মেঘ একটানে কালো টুপি খুলে হঠাৎ যেখানে অবাধ ঝর্ণা, ধর্মঘটের মতো বোল্ডারে আছাড়ি পিছাড়ি খ্যাপাটে জোয়ার, স্যাংচুয়ারির সবুজ গহনে হাতির খেদায় অনিদ্র রাত, এমুড়ো ওমুড়ো উত্তর থেকে দক্ষিণে ফেরা, ভুল হয়েছিল। ভিখারি বালক স্বপ্নে পেয়েছে এক থালা জুঁই, তারিত স্বপ্নে মায়ের বুকের দুধের মতন ফিনিকে ফিনিকে ধানের বন্যা, তিনখানা ইটে পাতা উনুনের আঁচে ফুটপাতে গাও ছুট বুড়ি, স্বপ্নে দেখছে দেশের ভিটে লোক ঝমঝম ভরা সংসার, শহুরে রক্ত কার্বাইডের জ্বালায় ক্ষিপ্ত হারে যৌবন,
এই সব কিছু মিলিয়ে আমার স্বদেশ, আমার রক্ত মাংস। ভালোবেসে বেশে চোখ চলে যায়, ভালোবাসা সে কি ভুল হয়েছিল? বাহ, তোমার কবিতা শুনতে শুনতে আমার দুটো লাইন বলতে ইচ্ছে করছে। দেরি হয়ে যায়, টেবিলে তোমার সদ্য রচিত কবিতাগুচ্ছ চুরি হয়ে যায়, গলা থেকে গান লুট হয়ে যায়, লকারের থেকে প্রিয় ফটোখানি কোথায় হারায়। কত যে বলেছি ভালোবাসাগুলো টেবিলে ডেস্কে দেরাজে রেখো না অরুণা, রুনা। আবার একদম একটা অন্যরকম স্বাদ। ভাই বোন, এক বেলা খাওয়া জোটেনি 11 দিন, গতকাল গেছে পুরোটা অরন্ধন। আমরা এসেছি দেহাতি হাটে, আমরা দুজন এসেছি দেহাতি হাটে, বাপ মা খেদানো রোগা 2 ভাই বোন। আমাদের থেকে সামান আগলে রেখে সিধে হয়ে বসে আনাজ ও ফলওয়ালা। লুঠেরা আমরা, আচার ভিখিরি নই, ছো মেরে নেবই দেখি রোখে কোন শালা। বোবা হাবা মুখে হাঁটি হাঁটি পায়ে পায়ে দুজনে দাঁড়াই লাল জিলিপির দেশে। জিভে চলে আসে অবর্ণনীয় লালা, যদিও জঠরে আগুনের রায় বেশে। কাজ সারা হলে এ ওকে নজর ঠারি, ব্যাপারীর মতো যত হোক সঙ্গীন। ভাই বোন মিলে সারা হাট রাহা জানি, আশাতীত সফলতায় কেটেছে দিন। সূর্যাস্তের আল বেয়ে যেতে যেতে একটি শশায় দুজনে বসাই দাঁত। বনের কোঁচড় পোয়াতির মতো ভারী, ভাইয়ের 2 চোখে অমাবস্যার রাত। মজুদ রসদে কদম কদম ফিরি, গতকাল গেছে পুরোটা অরন্ধন। এনেছি ছিনিয়ে আমাদের যা যা চাই, বাপমা খেদানো হানাদার ভাই বোন। বাহ। এবার জয় গোস্বামীর কবিতা শুনি, জয় গোস্বামীর কণ্ঠে কবিতা শুনি। তার কাছে গিয়ে বলি, মা আমাকে দাও এক মুঠো অন্ন, কিংবা রুটি, কিংবা মৌন নীল জল। শুকনো প্রাণ নিয়ে আমি বহুদিন জীবন্ত ভিক্ষুক, যোগাযোগ ছাড়া যেন নদীহীন উজ্জ্বল প্রখর। কিন্তু তা কি করে হবে? সে আমার প্রেম, কিংবা আমি তার শান্ত কুয়োতলা। ইচ্ছে করে তার কাছে গিয়ে বলি, ভিখারি তোমাকে একদিন ভালোবাসতো, আজ তার ভিক্ষাই মনীষা। আমরা প্রায় শেষের দিকে যাচ্ছি। জয় জয় গোস্বামী, হ্যাঁ তুমি একটা পড়ো ছোট্ট করে। তারপরে জয় গোস্বামী অমিতাভ দাশগুপ্তের একটা কবিতা পড়বেন, আচ্ছা, তারপরে আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে শেষ করব। ঠিক আছে, ঠিক আছে। তার আগে তো এখন তোমার কবিতা। অমিতাভ দাশগুপ্তের একটি কবিতা। আজ নয়, কালও নয়, একদিন হবে, সেদিন তুমি বা আমি কেউ থাকবো না, তবু হবে। সব রক্ত আর জল মিলেমিশে প্রণামের মতো রক্তিম ভোরের দিকে যাবে। আজ নয়, কালও নয়, তবু যেন একদিন হবে। তখন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি, নীল অন্ধকারে তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরী গোপন প্রহরে। একাকার হয়ে যাবে ধান আর গান, সাগরে পাহাড়ে বনে আলো দিয়ে লেখা হবে মানুষের নাম। অর্থ পাবে সব ভালোবাসা, এক হাঁটু জলে ডুবে যাবে না তো এক বুক আশা। আমাদের এত মেধা এত শ্রম ঢালার গৌরবে আজ নয়, কালও নয়, যা চেয়েছি একদিন হবে। আর এখন হবে জয় গোস্বামীর কবিতা পাঠ, অমিতাভ দাশগুপ্তের কবিতা। শিথিল এলানো ছায়া জলে, ঘাটে কাঁপে হাওয়ায় লণ্ঠন। খুলে যায় ডাকাতের ফাঁড়ি, মাছ ঠোকে ছড়ানো বাসন। চুপচাপ দূরে থাকে বাড়ি, একা পেয়ে ভুলিয়ে ভালিয়ে কারা ছেড়ে কুসুম কুমারী। রাত ভোরে যখন সে ফেরে, স্থির সৌদামিনী তার মন। কপালে কাঁকন হেনে কাঁদে, আমাকে কি নেবে না মরণ? ফিরি
শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে। কিছুকাল সুখ ভোগ করে হলো মানুষের মতো মৃত্যু ওর। কবি ছিল লোকটা, কাঙালও ছিল খুব। মারা গেলে মহোৎসব করেছিল প্রকাশকগণ, কেননা লোকটা গেছে, বাঁচা গেছে, বিরক্ত করবে না। সন্ধেবেলা সেজে গুজে এসে বলবে না টাকা দাও, নতুবা ভাঙচুর হবে, ধ্বংস হবে মহাফেজখানা, চট জলদি টাকা দাও নয়তো আগুন দেব ঘরে। অথচ আগুনে পুড়ে গেল লোকটা, কবি ও কাঙাল। ভালোবাসার কাঙাল ছিলেন শক্তিদা। একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করবে? ছোট্ট কবিতা, ছোট্ট কবিতা, ছোট্ট কবিতা ফিরলে ছিন্ন বিচ্ছিন্নে ফিরে যাই। ছোট্ট কবিতা। এই যে আছি থাকবো না আর, সময় হলো লুকিয়ে যাবার। তখন কি কেউ দেখতে পাবে, আমার সঙ্গে পথ হারাবে? কখনো না, কখনো না, আমি তো নই সবার চেনা। আজকে আমাদের কবিদের উদ্দেশ্যে নিবেদিত সকাল সকাল এখানেই শেষ করছি।